নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। প্রথমেই তো ডিআইআই এবং এফআইআই এর ডেটা দেখে নেব। ডিআইআই আজকের দিনে প্রায় 9,342 কোটি টাকা শেয়ার কিনেছে এবং এফআইআই আজকের দিনে 1,009 কোটি টাকা শেয়ার কিনেছে, মানে দুজনে মিলে প্রায় 10,300 কোটির কাছাকাছি শেয়ার কিনেছে। এরপরে যদি আমেরিকান মার্কেট দেখি, ডাও জোন্স, যে এই মুহূর্তে আমি ভিডিওটা রেকর্ড করছি, প্রায় 1% ওপরে রয়েছে এবং নাসডাক কম্পোজাইট এটা 1.32% ওপরে রয়েছে। এরপর যদি এলন মাস্কের কোম্পানি টেসলা দেখি, আজকের দিনে তো দেখতে পাচ্ছেন 7.5% এর কাছাকাছি বেড়েছে, কিন্তু যদি কালকের দিনে দেখেন, এইখানে দেখুন কাল প্রায় 13 থেকে 14% পর্যন্ত পড়েছিল। তো এই টেসলার মতো কোম্পানির 14 থেকে 15% পড়ে যাওয়ার কারণ কি? আর দেখুন এই টেসলার কোম্পানিতে 14 থেকে 15% পড়েছে, মানে কোম্পানির যে পরিমাণ টাকা উড়েছে তাতে কিন্তু আমাদের যে ইন্ডিয়ান কোম্পানি টিসিএস, এইচডিএফসি ব্যাংক এদের মতো কোম্পানিগুলো ঢুকে যেতে পারে। আর এই এত বড় কোম্পানিতে এত বড় পতন নিশ্চয়ই চিন্তার বিষয়। এবং টেসলা যে পড়েছে এরও যদি প্রধান কারণ দেখি, সেটা হচ্ছে এই ডোনাল্ড ট্রাম্প। এই ডোনাল্ড ট্রাম্প যে বিগ বিউটিফুল বিল এনেছেন, এর ফলে এলন মাস্কের যে বিজনেস সেটা ক্ষতিগ্রস্ত হবে এবং এটা বুঝতে পেরেই এই যে বিগ বিউটিফুল বিল এটাকে এলন মাস্ক রোকার জন্য ট্রাম্পের কাছে আবেদন করেছিল। কিন্তু ট্রাম্প এটাই বলে দিয়েছে যে এই যে বিলের কথা এলন মাস্ককে আগেই জানানো হয়েছিল এবং এই যে বিল সেটা আর পরিবর্তন করা হবে না। মানে বুঝতেই পাচ্ছেন এই যে এলন মাস্ক এবং ট্রাম্প, কিছুদিন আগে সবাই ভাবছিল বন্ধু, কিন্তু এই যে পলিটিক্স বা রাজনীতি, এতে কিন্তু কেউ কারোর বন্ধু হয় না, সবাই কিন্তু নিজের ইন্টারেস্টেই একে অপরের পাশে এসে দাঁড়ায়। এরপরে দেখতে পাচ্ছেন এলন মাস্ক তিনিও কিন্তু বলেছেন এই যে বিগ বিউটিফুল বিল রদ করা হচ্ছে না, তারপরে উইদাউট মি ট্রাম্প উড হ্যাভ লস্ট, মানে আমি যদি সাহায্য না করতাম ট্রাম্প কিন্তু ইলেকশনে হেরে যেত। মানে বুঝতে পারছেন এই যে উত্তেজনার পারদ সেটা কতদূর চলে গেছে। তারপরে দেখতেই পাচ্ছেন এই যে এলন মাস্ক বিভিন্ন যে পাবলিকের টুইট সেইগুলো আবার রিটুইট করছেন। এইখানে দেখুন যে আগে মিডিয়া বলছিল এই ডোনাল্ড ট্রাম্প যা কিছু করছিল সবই এলন মাস্কের জন্য করছিল, আর এখানে বলেছে ইফ ইউ লুক এট দ্য বিগ বিউটিফুল বিল, মানে তুমি যদি এই বিগ বিউটিফুল বিলটাকে দেখো, দেয়ার ইজ নো ফেভার ফর এলন মাস্ক ইন ইট অ্যাট অল। এই বিলে এলন মাস্কের কোনো সুবিধা হবে না, বরঞ্চ এলন মাস্কের অসুবিধাই হবে। আর দেখুন এই বিগ বিউটিফুল বিল, এতে এলন মাস্কের কেন অসুবিধা হবে? কারণ এই বিগ বিউটিফুল বিলে আমেরিকাবাসীদের যে ইনকাম ট্যাক্স সেটা প্রায় জিরো করে দেওয়া হবে, আর এর ফলে আমেরিকার ধারের খাতায় প্রায় $3.8 ট্রিলিয়ন যোগ হয়ে যাবে। আর এর আগে তো দেখেছেন আমেরিকান যে জিডিপি সেটা মাইনাসে চলে গেছে। মানে এলন মাস্ক এটাই বলতে চাইছে যে এই বিগ বিউটিফুল বিলের কারণে আমেরিকা রিসেশনে চলে যাবে। আর এলন মাস্কের যে পণ্য সেগুলো কিন্তু লাক্সারি পণ্য, আর মানুষের হাতে টাকা না বাজলে এলন মাস্কের যে পণ্য সেইগুলোর বিক্রি কমে যাবে। তো সেই কারণেই ইনি ট্রাম্পকে বলেছিলেন যাতে এই বিগ বিউটিফুল বিল না আনা হয়, কিন্তু ট্রাম্প সেই কথা শোনেননি। এরপরে দেখতে পাচ্ছেন এই যে ঝামেলা সেটা আরো বেড়েছে। এই ডোনাল্ড ট্রাম্প তিনি সম্ভবত তার যে রেড টেসলা গাড়ি আছে সেটাকে বিক্রি করতে চলেছেন, কারণ হিসেবে বলছেন তিনি এই গাড়িটা কিনেছিলেন, এটা কিন্তু এলন মাস্ক তাকে গিফট দেয়নি। আর এলন মাস্কের সঙ্গে এই ঝামেলার পরেই তিনি হয়তো এই সিদ্ধান্ত নিতে চলেছেন। দেখুন এটা এখনো কনফার্ম হয়নি, এখানে দেখুন বলেছে ট্রাম্প লাইকলি, মানে হতে পারে। এমনকি এলন মাস্কের যদি টুইটার অ্যাকাউন্টে দেখেন, এখানে দেখতে পাচ্ছেন ইনি বলেছেন ইট ইজ টাইম টু ক্রিয়েট এ নিউ পলিটিক্যাল পার্টি ইন আমেরিকা দ্যাট অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট দ্য 80% অফ দ্য মিডিল। মানে এলন মাস্ক নতুন করে একটা রাজনৈতিক পার্টি খোলার কথা চিন্তা ভাবনা করেছেন। তবে দেখুন এলন মাস্ক কিন্তু ভোটে দাঁড়াতে পারবেন না, কারণ এলন মাস্ক জন্মসূত্রে আমেরিকান নন। তবে তিনি অন্য কাউকে রিপ্রেজেন্ট করতে পারেন এবং সেইখানে যদি ভোটিং পার্সেন্টেজ দেখেন, এখানে দেখতে পাচ্ছেন ইয়েস, মানে এলন মাস্ক এই যে পার্টিকুলার কথা তার টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন, সেখানে 80%-এর বেশি মানুষ হ্যাঁ এর দিকে ভোট দিয়েছে। মানে বুঝতে পারছেন আমেরিকানবাসীরা বেশিরভাগই কিন্তু এই ট্রাম্পের বিরুদ্ধে। আর এই ট্রাম্পের বিভিন্ন ট্যারিফের কারণে, ট্রাম্পের বিভিন্ন বিলের কারণে ট্রাম্পকে তার দেশের মানুষ, এমনকি তার কিছুদিন আগে যে বন্ধু ছিল এলন মাস্ক, সেও কিন্তু আর ভরসা করতে পারছে না। তবে এরপরে আজ যদি দেখেন যে টেসলার শেয়ারটা 5 থেকে 6%-এর কাছাকাছি বেড়েছে, সেই হিসেবে খবরে বলা হচ্ছে টেসলা শেয়ার গেন অ্যাজ ট্রাম্প মাস্ক ফিউড অ্যাপিয়ার্স টু কুল, মানে ট্রাম্প এবং মাস্কের মধ্যে যে ঝগড়া চলছে সেটা ঠান্ডা হতে পারে। মানে এই ট্রাম্প এবং মাস্ক এরা দুজনে আলোচনা করতে চান, কিন্তু দেখুন তারপরের মুহূর্তেই আবার খবরে বলছে ট্রাম্প বলেছে যে মাস্ক তার মাথা খারাপ করে ফেলেছে, যে লস্ট হিজ মাইন্ড, এবং ডোনাল্ড ট্রাম্প এই কারণেই নট পার্টিকুলারলি ইন্টারেস্টেড ইন টকিং টু হিম, মানে এলন মাস্কের সঙ্গে এই ডোনাল্ড ট্রাম্পের কথা বলার কোনো ইচ্ছাই নেই। তো বুঝতেই পারছেন পরিস্থিতি কত জটিল হচ্ছে। এরপরে যদি আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেটের এডিআর গুলো দেখি, ইনফোসিসের এডিআর 1.70% ওপরে রয়েছে। তারপর আইসিআইসিআই ব্যাংকের এডিআর প্রায় 1.21% ওপরে রয়েছে। এইচডিএফসি ব্যাংকের এডিআর
এডিআর 2.27% ওপরে, তারপর উইপ্রো এডিআর 1%-এর ওপরে, ডক্টর রেড্ডি ল্যাব এইটা একদম বর্ডারে চলছে, তারপর মেঘমাই টিপ এটা 2.25%-এর কাছাকাছি বেড়ে চলছে। আর এই যে এত বৃদ্ধি পেয়েছে এর বাড়ার পেছনে ইন্ডিয়াতে যে এই রেট কাট হয়েছে এবং সিআরআর রেট সেটা কমানো হয়েছে, তো তার কারণেই বেড়েছে। এরপরে অনেকেই আজকে প্রশ্ন করছেন যে মার্কেট তো ভালো পারফর্ম করেছে, নিফটি ফিফটি, তারপর সেন্সেক্স, ব্যাংক নিফটি এইগুলো 1 থেকে 1.5%-এর কাছাকাছি বেড়েছে, কিন্তু পোর্টফোলিওতে সেরকম কোনো তেজি দেখা যায়নি। দেখুন আজকে যে মার্কেট বেড়েছে সেটা আপাতত রেট কাটের জন্য কিন্তু বাড়েনি। আজকে যে মার্কেট বেড়েছে সেটা প্রধানত এই যে সিআরআর রেট সেইটা কমানোর জন্যই বেড়েছে। আর এই যে রেট কাট সেটা কিন্তু ভবিষ্যতে ইন্ডিয়ান মার্কেটে ভালো প্রভাব ফেলবে, এবং এই যে সিআরআর সেটা কিন্তু খুব তাড়াতাড়ি মার্কেটে প্রভাব দেখাতে শুরু করবে, কারণ এই যে সিআরআর সেটা নভেম্বর মাসের শেষেই পুরোপুরিভাবে 100 বেসিস পয়েন্টে কাট হয়ে যাবে, এবং সেই কারণের জন্যই যদি আজকে দেখেন বিভিন্ন যে ইনভেস্টমেন্ট সেক্টর বা ব্যাংকিং সেক্টর সেইগুলোই ভালো পারফর্ম করেছে, যেমন ব্যাংক, তারপর যে ফাইন্যান্স কোম্পানিগুলো, তারপর যে রিয়েল এস্টেট কোম্পানিগুলো, তারপর যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, এইগুলো যদি আপনার পোর্টফোলিওতে থাকে আপনার পোর্টফোলিওতে আজকে ভালো তেজি দেখতে পাবেন। এরপরে কিছু কোম্পানি আজকে ভালো পারফর্ম করেছে সেগুলো দেখবো। টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেড এইটা আজকের দিনে প্রায় 2.38% বেড়েছে। তো এর জন্য দুটো খবর আছে। কাল তো একটা কভার করেছিলাম যে রাফেলটের যে ম্যানুফ্যাকচার তারা এই টাটার সঙ্গে এই যে রাফেলের বডি সেটা তৈরি করতে চলেছে, এবং এর জন্য টাটা ইনভেস্টমেন্ট কিছুটা সুবিধা পাবে। এবং এছাড়াও যদি দেখেন এই যে টাটা ইনভেস্টমেন্ট আজকে বেড়েছে এর প্রধান কারণ হচ্ছে এই যে টাটা ক্যাপিটাল তার আইপিও সেবির কাছ থেকে খুব তাড়াতাড়ি ছাড়পত্র পেয়ে যেতে পারে এবং মার্কেটেও আসতে পারে। আর এই যে টাটা ক্যাপিটাল এদের একটা বড় পরিমাণে শেয়ার এই টাটা ইনভেস্টমেন্ট এই কোম্পানিটার কাছে আছে। আর এই টাটা ক্যাপিটাল মার্কেটে লিস্ট হলে এদের যে ভ্যালুয়েশন বৃদ্ধি পাবে সেখানে টাটা ইনভেস্টমেন্ট এই কোম্পানিটারও শেয়ার প্রাইসে প্রভাব পড়বে। এরপরে যদি দেখেন ইন্ডাসইন্ড ব্যাংক আজকের দিনে প্রায় 2.5%-এর উপরে বেড়েছে। তো এর পেছনে কি কারণ আছে? এর পেছনের যে কারণ সেটা হচ্ছে আরবিআই এর গভর্নর তিনি কি বলেছেন, এই যে ইন্ডাসইন্ড ব্যাংক এই ব্যাংকটাকে নিয়ে যে সমস্যা হচ্ছিল সেইটা খুব তাড়াতাড়ি সেটেল ডাউন হয়ে যাবে। এবং তিনি এটাও বলেছেন এই যে ইন্ডাসইন্ড ব্যাংক এরা এই যে অ্যাকাউন্টিং গড়বড় হয়েছিল সেইটাকে মেটানোর জন্য যে স্টেপগুলো নেওয়া দরকার সেগুলো ঠিকঠাক পরিমাণে নিচ্ছে। এরপরে আজকে যদি দেখেন গোল্ড লোন সেক্টরে কাজ করা কোম্পানিগুলো যেমন মুথুট ফাইন্যান্স প্রায় 7%-এর কাছাকাছি বেড়েছে, তারপর মনপ্পুরম ফাইন্যান্স এটাও প্রায় 5.5%-এর উপরে বেড়েছে, তারপর আইআইএফএল ফাইন্যান্স এটা 5%-এর উপরে বেড়েছে। তো আজকে গোল্ড লোন সেক্টরে কাজ করা কোম্পানিগুলো কেন ভালো পারফর্ম করেছে কারণ হিসেবে যদি দেখেন এই আরবিআই এই গোল্ডের যে লোন টু ভ্যালু রেশিও সেইটাকে বাড়িয়ে করেছে 85%, এবং কিছু যে নিয়ম কানুন ছিল সেইগুলোকেও নরম করা হয়েছে। আগেই গোল্ড লোনের লোন টু ভ্যালু রেশিও কত ছিল 75%, এবং এইখানে সেই যে পার্সেন্টেজ সেটা বাড়িয়ে করা হয়েছে 85। মানে আপনি যদি এখন 100 টাকার সোনা কাউকে বন্ধক দেন সেইখান থেকে আপনি 85 টাকা পর্যন্ত পেতে পারেন। এর ফলে কি হবে গোল্ড লোনের যে চাহিদা সেটাও বাড়বে। তো সেই কারণের জন্যই দেখতে পেয়েছেন আজকের দিনে এই স্টকগুলো ভালো পারফর্ম করেছে। এরপরে যদি দেখি বাজাজ ফিনসার্ভ স্টকটা শুরুর দিকে কিছুটা পড়েছিল কারণ স্টকটাতে একটা ব্লক ডিল হয়েছে, তবে তারপরে এই স্টকটা ভালো পারফর্ম করেছে, প্রায় 2.30% বেড়ে বন্ধ হয়েছে। এর আগের দিনে রিপোর্টের মাধ্যমে বেরিয়েছিল এই স্টকটাতে যে ব্লক ডিল হবে তার ফ্লোর প্রাইস থাকবে 1880, কিন্তু যে ব্লক ডিল হয়েছে তার ফ্লোর প্রাইস সেট করা হয়েছিল 1925, মানে অনেকটাই উঁচুতে, এবং 1.79% ইকুইটি প্রায় 5,506 কোটি টাকায় হাত বদল হয়েছে। আর যেহেতু এর আগের দিনে রিপোর্টের মধ্যে বেরোনো যে 1880 ফ্লোর প্রাইস সেটার থেকে অনেক বেশিতে এই ডিল হয়েছে, তাই শেয়ারটা আজকে ভালো পারফর্ম করেছে। এরপরে এলন মাস্কের যে স্টারলিংক এটার জন্য একটা ভালো খবর এসেছে, তবে এলন মাস্কের স্টারলিংক এর ভালো খবর মানে ইন্ডিয়ান মার্কেটে যে প্রতিদ্বন্দ্বী তাদের জন্য খারাপ ব্যাপার। এখানে দেখতেই পাচ্ছেন এলন মাস্কের যে স্টারলিংক তারা যে ইন্ডিয়া স্যাটকম সার্ভিস তাদের তরফ থেকে ভারতে তাদের বিজনেস নিয়ে আসার জন্য লাইসেন্স পেয়ে গেছে, এবং এর আগে এই লাইসেন্স দুটো কোম্পানি পেয়েছিল, এই যে দেখতে পাচ্ছেন এটুলস্ট্যাট ওয়ানওয়েব এবং রিলায়েন্স জিও। আর এলন মাস্ক 3 নম্বর কোম্পানি হলো এই লাইসেন্স পাওয়ার দিক থেকে। এরপরে কিছু কোম্পানি আজকে ভালো পারফর্ম করেছে সেগুলো দেখে নেবো। নিউল্যান্ড ল্যাব এটা প্রায় 10%-এর কাছাকাছি বেড়েছে। তারপর যদি দেখেন আর ফরজিন্স এটাও 10%-এর কাছাকাছি বেড়েছে। তারপর ইউটিআই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এটা 4%-এর উপরে বেড়েছে। তারপর রুড মোবাইল এটা 6%-এর উপরে বেড়েছে। তারপর এলটি ফুডস এটাও 4%-এর উপরে বেড়েছে। তারপর যে আদিত্য বিড়লা সানলাইফ এএমসি এটা 3%-এর উপরে বেড়েছে। দেখতে পাচ্ছেন বেশিরভাগ যে এএমসি কোম্পানিগুলো সেগুলোই কিন্তু আজকে ভালো পারফর্ম করেছে। এরপর কিছু শেয়ার আজকে অনেকটা করে পড়েওছে, সেগুলো যদি দেখি জেন টেকনোলজি লিমিটেড আজকের দিনে 5%-এর লোয়ার সার্কিট লাগিয়েছে। তবে যদি দেখেন স্টকটা গত এক মাসে প্রায় 53%-এর কাছাকাছি রিটার্ন দিয়ে দিয়েছে, তো সেই কারণে কিছু প্রফিট বুকিং হয়েছে এবং কিছু ব্রোকারেজের এই স্টকটার প্রতি কিছু মন্তব্যও এসেছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে মতিলাল ওসওয়াল এরাই জেন টেকনোলজি এর শেয়ারটাকে ডাউনগ্রেড করে দিয়েছে। কি হিসাবে বলছে এই যে জেন টেকনোলজি এই স্টকটা এই মুহূর্তে ওভার ভ্যালুর জোনে চলছে, এবং এই যে মতিলাল ওসওয়াল এদের বক্তব্য এই স্টকটা কিছুটা পড়বে এবং অনেক নিচু দামে এই স্টকটাকে কেনা যাবে। এরপরে যে কোম্পানিগুলো আজকে পড়েছে তারা যদি দেখেন গত কয়েকদিনে খুব ভালো রিটার্ন দিয়েছে। এই হিতাচি এনার্জি আজকে 6%-এর উপরে পড়েছে। যদি দেখেন এক মাসে প্রায় 26%-এর কাছাকাছি
রিটার্ন দিয়ে দিয়েছে। তারপরে যে রেলটেল কর্প অফ ইন্ডিয়া এটা 3% কাছাকাছি পড়েছে। তারপর জিআরএসি 4% কাছাকাছি পড়েছে। এরও যদি এক মাসে দেখেন 78% রিটার্ন দিয়েছে। তারপর যে জি ভার্নোভা এটাও যদি দেখেন প্রায় 50% কাছাকাছি এক মাসে রিটার্ন। তারপরে ডাটা প্যাটার্ন এটা 3% কাছাকাছি পড়েছে। তারপর যে অ্যাঞ্জেল ওয়ান এটা 1.73% পড়েছে। তারপর সোলার ইন্ডাস্ট্রি এটাও প্রায় 3% কাছাকাছি পড়েছে। এরও যদি এক মাসে দেখেন 25% কাছাকাছি রিটার্ন রয়েছে। তার মানে বুঝতে পারছেন যেই স্টকগুলো আজকে পড়েছে তারা কিন্তু বিগত কয়েক মাসে ভালো পারফর্ম করেছে এবং সেই সব স্টকগুলোতে আজকে প্রফিট বুকিং হয়েছে। এরপরে যদি দেখেন আইসিআইসিআই ব্যাংক এর জন্য একটা খারাপ খবর এসেছে। এখানে যদি দেখেন প্রায় 4.58 কোটি টাকা চলে গেছে। কি কারণে? কারণ ব্যাংকের যে এমপ্লয়ি, আর দেখুন এমপ্লয়ি কোনো সাধারণ লেভেলের এমপ্লয়ি নয়, ব্যাংকের ম্যানেজার 41 জন কাস্টমারের এফডি অ্যাকাউন্ট থেকে প্রায় 4.58 কোটি টাকা সরিয়ে সেটা পুরোটাই শেয়ার মার্কেটে লাগিয়েছিল এবং সেটা পুরোপুরিভাবেই লস করে ফেলেছে। তো বুঝতেই পারছেন কত বড় একটা অ্যালিগেশন। ব্যাংকের যিনি ম্যানেজার যার উপর সমস্ত টাকার ভার তিনি প্রায় 4.5 কোটির উপরের টাকা কাস্টমারের থেকে সরিয়ে শেয়ার মার্কেটে লাগিয়ে দিয়েছেন। তো এর উপর নিশ্চয়ই কোনো ইনভেস্টিগেশন হবে। এরপরে আরবিআই গভর্নর তিনি তো তার এই 26-এর যে ইনফ্লেশনের টার্গেট তারপর জিডিপির টার্গেট এগুলো সব দিয়ে দিয়েছেন। তবে ইনি কিন্তু আশা করছিলেন এই যে ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এ জিডিপির গ্রোথ সেটা 7 থেকে 7.5% পর্যন্ত হতে পারত। এবং এনার আরো একটা বক্তব্য চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইনি বলছেন ফাইন্যান্সিয়াল ইয়ার 2027-এ ভারতের যে ইনফ্লেশন সেটা প্রায় 4.5%-এর কাছাকাছি চলে যাবে। আর এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এ এই যে ইনফ্লেশনের ফোরকাস্ট সেটা করা হয়েছে 3.7%। তবে দেখুন ইনি বাজারে প্রচুর পরিমাণে লিকুইড ঢেলেছেন এবং এই লিকুইড ঢালার ফলে বাজারের যে ইনফ্লেশন সেটা বাড়তে বাধ্য। এরপরে যদি ইন্ডিয়ান রুপি দেখি, ইন্ডিয়ান রুপি এই মুহূর্তে 85.79 কাছাকাছি ট্রেড করছে ডলারের এগেনস্টে। তারপর গোল্ড 10 গ্রাম 24 ক্যারেট গোল্ড এই মুহূর্তে 99,940-এর কাছে চলছে। তারপর যদি ইউএস এর ডলার ইন্ডেক্স দেখি এটা এই মুহূর্তে 99.18 কাছে ট্রেড করছে, মানে 100 নিচেই এখনো রয়েছে। এরপরে যদি ক্রুড অয়েল দেখি, ক্রুড অয়েল কিন্তু চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। দেখতে পাচ্ছেন গত কয়েকদিন ধরে এই যে ডব্লিউটিআই ক্রুড, ব্রেন্ট ক্রুড এইগুলো সবই অনেকটা করে বেড়ে গেছে। ডব্লিউটিআই ক্রুড কিছুদিন আগে যেখানে 60-এর কাছাকাছি চলছিল সপ্তাহখানেক আগেই, সেইখান থেকে প্রায় 64.41-এর কাছে চলছে এবং ব্রেন্ট ক্রুড এটা প্রায় 62-র কাছে চলছিল, সেইখান থেকে 66-র কাছে চলে এসেছে। এবং আজকের দিনে বিটকয়েন একটা বড় র্যালি দেখিয়েছে, বিটকয়েন প্রায় 3%-এর উপরে বেড়েছে। আর ভিডিও শেষে একবার আমেরিকান মার্কেট আরেকবার দেখে নেবো। ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ এটা এই মুহূর্তে 0.92% উপরে ট্রেড করছে। তারপর যদি নাসডাক দেখেন, নাসডাক এই মুহূর্তে 1.22% উপরে ট্রেড করছে এবং এই মুহূর্তে টেসলা 5.71% উপরে ট্রেড করছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।